আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব তৃতীয় সেশনের 90 থেকে 94 পৃষ্ঠার যে সকল প্রশ্ন রয়েছে তার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনা করব আমরা তৃতীয় সেশন নিয়ে। এই সেশনের শুরুতে নিজ নিজ দলের সাথে বসে যাও। এবার পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি যেহেতু বাড়ি থেকে ইতিমধ্যে পড়ে এসেছো, তাই এখন নিজের আলোচনা করো। যদি পড়া না হয়ে থাকে তাহলে আলোচনার ফাঁকে ফাঁকে পড়েও নিতে পারো। কোনো জায়গা বুঝতে কষ্ট হলে শিক্ষকের সহায়তা নাও। কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রশ্নগুলো নোট করে রাখো যাতে পরে শিক্ষক সহ সবাই মিলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো। এবার প্রশ্নগুলোর উত্তর লেখো। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে? তো 90 পৃষ্ঠায় রয়েছে প্রশ্নটা, এর উত্তরটা আমরা এখন লিখব। ঠিক আছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব, এই তথ্যটি আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে। কারণ এই বিগ ব্যাং দিয়ে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং এর শুরুতে মহাবিশ্ব ছিল অচিন্তনীয় ঘনত্ব আর অবিশ্বাস্য তাপমাত্রার ক্ষুদ্র একটি বিশ্ব ব্রহ্মাণ্ড। বিগ ব্যাং দিয়ে এর প্রসারণ শুরু হয়েছিল। বর্তমানে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব শুরুতে ছিল একটা কমলা লেবুর মতো বড়। মহাবিশ্ব যত বড় হতে থাকলো তার তাপমাত্রা ততই কমতে থাকলো, আর সেই প্রসারণের কারণে আমাদের ছোট কমলার মতো সাইজের মহাবিশ্বের আকার এখন 100 বিলিয়ন আলোকবর্ষের সমান। এই অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলোর অর্থ তোমরা আগে জানতে না। ঠিক আছে, এটা লিখতে হবে 91 পৃষ্ঠায়। 1 নম্বরে আছে কি? বিগ ব্যাং। 2 নম্বর নিউক্লিয়ার ফিউশন। 3 নম্বর সুপারনোভা বিস্ফোরণ। 4 নম্বরে আছে ব্ল্যাক হোল। 5 নম্বর হোয়াইট ডোয়ার্ফ। 6 নম্বরে আছে মিনিট পার্টিকেল। 7 নম্বর আছে ডার্ক এনার্জি এবং 8 নম্বরে আছে ডার্ক ম্যাটার। মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়ে আসছে কিসের ভিত্তিতে? 91 পৃষ্ঠার এই প্রশ্নের উত্তরটা লিখব এখন আমরা। প্রাচীনকালে মানুষ মহাবিশ্ব দিয়ে নানা ধরনের কাল্পনিক ধ্যান ধারণা পোষণ করত। তাদের কাছে মনে হতো পৃথিবীটাই বুঝি পুরো মহাবিশ্ব, সেটা সমতল এবং আকাশ পৃথিবীটাকে বাটির মতো ঢেকে রেখেছে। সেই আকাশ চাঁদ, সূর্য এবং ছোট ছোট গ্রহ নক্ষত্র লাগানো থাকে, যেগুলো সেখানে নাড়াচাড়া করে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান মনস্ক চিন্তার ভিত্তিতে মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা পরিবর্তিত হতে থাকে। বৈজ্ঞানিক চিন্তার আলোকে মানুষ বুঝতে পারে পৃথিবী সমতল নয়, গোলাকার। আরও পরে বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নতুন তথ্য আবিষ্কারের মাধ্যমে বুঝতে পারেন সূর্য অতি সাধারণ একটা নক্ষত্র। এই মহাবিশ্বের সূর্যের মতো আরও অসংখ্য নক্ষত্র কিন্তু রয়েছে। তুমি নিজে কখনো রাতের আকাশ ভালোভাবে লক্ষ্য করেছো? তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদির কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা? এই প্রশ্ন উত্তরটা লিখতে হবে 91 এবং 92 পৃষ্ঠা মিলিয়ে। ঠিক আছে, বেশ ভালো জায়গায় দেওয়া হয়েছে। তো দেখি উত্তরে কী লেখা যায়। হ্যাঁ, আমি রাতের আকাশ ভালোভাবে লক্ষ্য করেছি। সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী ইত্যাদির ঘূর্ণন আমার একটি পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত। পর্যবেক্ষণটি হচ্ছে লাটিমের ঘূর্ণন। লাটিম তার সরু আল এর উপর দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে। একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থান হয়ে সে ঘুরে আসে। এভাবেই লাটিমটির 2 ধরনের গতি রয়েছে, একটি হলো নিজ অক্ষের উপর আবর্তন, আরেকটি হলো মাটির উপর থেকে ঘুরে আসা। তো লাটিমের মতো পৃথিবীও 2 ধরনের ঘূর্ণন রয়েছে। একটি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব আবর্তন হয়, এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। আর আরেকটি হচ্ছে পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে এই সময় একবার সূর্যের চারপাশে ঘুরে আসে, একে বলে পৃথিবীর বার্ষিক গতি। তো নিজ অক্ষে আবর্তনের কারণে পৃথিবীতে সাধারণত দিনরাত সংঘটিত হয়। একইভাবে সৌরজগতে অন্যান্য গ্রহ, উপগ্রহগুলো ও লাটিমের 2 ধরনের ঘূর্ণনের মতো আবর্তিত হয়। অন্যান্য নক্ষত্রমণ্ডলীর ক্ষেত্রেও এই একই ধরনের ঘূর্ণন কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, তারপর আসো আমরা পরের প্রশ্নে যাই।
তো দলের সাথে আলোচনার মধ্য দিয়েই তোমাদের দল থেকে গল্পের প্লট চিন্তা করে ফেলো। প্রতিটি দল থেকে একটা গল্পই বইয়ে স্থান পাবে, কাজেই সবাই মিলেই গল্পটা কী ধরনের হতে পারে তা ঠিক করে নাও। গল্পের মূল আইডিয়া চিন্তা করার পর নিজেরা সতর্কভাবে যাচাই বাছাই করে দেখো বৈজ্ঞানিক তথ্যের কোনো বিকৃতি ঘটল কি না। একাধিক আইডিয়া থেকে থাকলে সবাই মিলে আলোচনা করে একটা চূড়ান্ত আইডিয়া ঠিক করে নাও। আইডিয়া চূড়ান্ত হলে অন্য দলের সামনে তা উপস্থাপন করো। অন্যান্য দলের সবাই যে মতামত দেবে তা নোট নাও, এতে তোমাদের গল্পগুলো আরও সমৃদ্ধ হবে। আবার অন্যান্য দল যখন তাদের গল্পের আইডিয়া উপস্থাপন করবে তখন তোমাদের দল থেকে সব সদস্য মিলে সেটিকে যাচাই বাছাই করবে। এই যাচাই বাছাই করার সময় মূলত বিবেচনায় রাখতে হবে দুটি বিষয়: গল্পটি মৌলিক কিনা, এখানে বৈজ্ঞানিক জ্ঞানের সঠিক ও যথাযথ ব্যবহার হচ্ছে কিনা। তো তোমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে সবার মধ্যে উপস্থাপন না করে দুটি করে দল মিলে একত্রে বসে সেখানে এক দল অন্য দলের আইডিয়া যাচাই বাছাই করতে দেখো। তো অন্য যেই দলে গল্পের আইডিয়া খুঁটিয়ে দেখার সুযোগ হয়েছে তার ভিত্তিতে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। প্রশ্নগুলো হচ্ছে কি, গল্পটার প্রেক্ষাপট ও মূল বিষয়বস্তু কী, তারপর আছে কি কল্পবিজ্ঞানের এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে। তো এখন হচ্ছে আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেখব। এরপর আরেকটা প্রশ্ন আছে যে এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে, হলে সেটা কি এবং কেন তোমার এমনটা মনে হলো। তো অনেক বড় বড় জায়গা আছে, এত জায়গা আমাদের লাগবেও না, আমরা খুবই সংক্ষেপে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দেবো, ঠিক আছে। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কী। আমাদের গল্পের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করবো এখন। গল্পটির মূল প্রেক্ষাপট হচ্ছে কল্পনার আগামীর পৃথিবী, যে পৃথিবীতে সব কিছু হবে মেশিন বা ডিজিটাল প্রযুক্তি নির্ভর। হাতের ইশারাতেই সেই পৃথিবীর অনেক কাজ করা সম্ভব হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে কল্পবিজ্ঞানের এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে। এর উত্তরে আমরা লিখতে পারি যে কল্পবিজ্ঞানের এই গল্পে যেসব বৈজ্ঞানিক জ্ঞান বা তথ্যের প্রসঙ্গ এসেছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তি, তাছাড়া রোবট, উড়ন্ত গাড়ি, উড়ন্ত শহর, ভিন গ্রহে যাওয়ার যান বা স্পেস যান। কারণ আমরা বলেছি আমরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে হচ্ছে বা আমরা হচ্ছে আগামী ভবিষ্যৎ প্রযুক্তিগুলো নিয়ে এখানে কল্পনা করেছি বা আমরা আলোচনা করেছি। পরবর্তী যে প্রশ্নটা আছে, সর্বশেষ প্রশ্ন আজকের আলোচনার, এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে, হলে সেটা কি এবং কেন তোমার এমনটা হলো। আমার মতে এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য তেমন ভুলভাবে উপস্থাপন করা হয়নি, ঠিক আছে। তোমাদের কাছে যদি মনে হয় তোমরা যে গল্প লিখবে সেখানে ভুলভাবে উপস্থাপন করা হলে, মানে যারা গল্পটা শুনবে আর কি, সেই গ্রুপের ক্ষেত্রে তোমরা বলবা যে না শোনা হয়নি, কোথায় অযুক্তি মনে হচ্ছে সেই বিষয়টা তুলে ধরবে, ঠিক আছে। তো নিজেদের দলে আলোচনা করে অন্য দলের মতামত অনুযায়ী গল্পে কোনো পরিবর্তন করতে চাও কিনা ভেবে দেখো, এরপর আইডিয়া চূড়ান্ত করে নাও। এরপর নিজেরা কথা বলে একটা পরিকল্পনা করে নাও পূর্ব নির্ধারিত ডেডলাইনের মধ্যে কীভাবে লেখা ও আগার কাজ শেষ করবে। শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। 94 থেকে 97 পৃষ্ঠায় যে কাজগুলো আছে এগুলো সমাধান আমরা আগামী ক্লাসে করে দেবো, ঠিক আছে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় 90 থেকে 94 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।